দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বহু বছর পরে আবার প্রাণবন্তভাবে 21শে নভেম্বর পালিত হলো। গত 16টা বছর ভারত এবং স্বৈরাচারী হাসিনা মিলে বাংলাদেশকে যেমন হত্যা করেছিল, তেমনিভাবে সশস্ত্র বাহিনীকে এবং 21শে নভেম্বরের সেই চেতনাকে ধ্বংস করে দিয়েছিল। তাই 21শে নভেম্বর ঠিকই আসতো, কিন্তু প্রাণহীন 21শে নভেম্বরে চলতো আওয়ামী বন্দনা। সশস্ত্র বাহিনীর কোন অফিসার কার আগে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে সালাম দিবে, তার পায়ে পড়ে সালাম দিবে, আওয়ামী লীগের পা চাটবে, দেশপ্রেম ভুলে গিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা বাদ দিয়ে 21শে নভেম্বরের যে সংহতির যে চেতনা, সেটাকে ভুলে গিয়ে তারা নিজ স্বার্থ আদায়ে স্বৈরাচারী শেখ হাসিনার মনোরঞ্জনে ব্যস্ত থাকত। সেই গত 16টা বছর 21শে নভেম্বরের কোন অনুষ্ঠানে সেনাবাহিনীর কোনো প্রাণবন্ত অবস্থান ছিল না। কিন্তু 16 বছর পরে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম জিয়ার উপস্থিতিতে এই অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবন্ত দেখা গেছে এবার। তাই সেনা প্রধানের প্রতি আমার অনুরোধ থাকবে, এই 21শে নভেম্বরের যে অনুভূতি, চেতনা এবং সংহতি, তা সেনানিবাসের ভিতরে আবদ্ধ না রেখে এর যে মূল অর্থ, সেটাকে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে ছড়িয়ে দিতে হবে। সুতরাং যখন নিরাপত্তা এক বিষয়, সেনানিবাসের গেট বা অন্যান্য স্থানে যে নিরাপত্তা সেটা অন্যান্য বিষয়, কিন্তু সেনানিবাসের যে অনুষ্ঠান করছেন আপনারা সেটা তো করবেন, কিন্তু দেশের অন্যান্য স্থানেও বিভিন্ন জেলা পর্যায়ে আপনারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন। এই ধরেন 21শে নভেম্বর এই দিবস উপলক্ষে কোনো দৌড় প্রতিযোগিতা বা খেলাধুলা বা এই ধরনের বিভিন্ন কালচারাল ইভেন্ট যদি আপনারা চালু করেন, তাহলে এই 21শে নভেম্বরের চেতনা কিন্তু এই প্রজন্মের বাংলাদেশি ছেলে মেয়েদের মাঝখানে ছড়িয়ে পড়বে এবং তাদের দেশপ্রেমকে বাড়াতে সাহায্য করবে। আর নয়তো যদি এই 21শে নভেম্বরকে শুধু সেনানিবাসের গেটের ভিতরে তালাবন্ধ করে রাখেন, আবার কিন্তু কোনো রাজনৈতিক চেতনা এসে এই প্রজন্মের ছেলে মেয়েদের মাঝখানে প্রবেশ করে যাবে। তারেক রহমানকেও এই 21শে নভেম্বরে দাওয়াত করা হয়েছিল। ওনার উচিত ছিল আরো আগে দেশে চলে আসা, একটা নেতার বেশে দেশে চলে আসা। এই ছাত্র জনতার আত্মাহুতিতে দেশকে স্বাধীন করা হয়েছে, এই সুযোগ নিয়ে কিন্তু ওনার দেশে চলে আসা উচিত ছিল। তারপরে আবার যখন 21শে নভেম্বর উনি দাওয়াত পেলেন, সেই সম্মানটাকে ব্যবহার করে এই দেশে এবং সেনার মাঝখানে এসে আবার উপস্থিত হওয়ার একটা সুন্দর সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা উনি হারালেন। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 100 দিন অতিবাহিত করার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সমালোচনা অনেক কিছু করা যায়, তবে আমি শুরু করছি কিছু প্রশংসা দিয়ে। উনি চীনের কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, চীনের সাথে সম্পর্ক স্থাপনের কথা, যার প্রশংসা করি আমি। উনি পশ্চিমাদের ভয়ে চীনের কথা উল্লেখ না করার কথা, কিন্তু সেটা উপেক্ষা করে উনি চীনের সাথে সম্পর্ক জোরদারের কথা বলেছেন। তবে উনি প্রতি 100 দিন পরে পরে যদি এসে বলেন যে হয়েছে, হচ্ছে, হবে, আসলে বাংলাদেশিরা দেখতে চাচ্ছে কি হচ্ছে। আমরা যদি 100 দিন পরে পরে ভাষণে শুধু শুনি যে হচ্ছে, হয়েছে, হবে, এই শব্দগুলো ব্যবহার না করে আসলে করে দেখানোর সময় এসেছে। 3 মাস চলে গেছে, দেখতে দেখতে কিন্তু 9 মাস চলে যাবে, কিন্তু এখনো কিন্তু চোখে পড়ার মতো বা দৃশ্যমান কোনো কার্যত কোনো অবস্থা, দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না। বিশেষ করে আমরা এই 100 দিন ধরে শুধু উপদেষ্টাদের নিয়োগের খেলাই দেখলাম। এবং আশ্চর্য ব্যাপার, চারিদিকে তো তামাশা নিয়োগ, উপদেষ্টা নিয়োগ হচ্ছেই। সেনাপ্রধান বলছেন উনি জানেন না, এবং আইজিপি নিয়োগ হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন উনি জানেন না। তাহলে জানেটাকে? এই এত বড় একটা পরিবর্তনের পরে, যেখানে পুলিশ সম্পূর্ণ অকেজো, তারপরে আইজিপি নিয়োগ করা হলো। 3 মাস বা 2 মাস যেতে না যেতেই সেই আইজিপিকে পরিবর্তন করে আবার আইজিপি বসানো হলো। কাকে বসানো হলো? যে সেই বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছেন। কেন? বাংলাদেশে কি
একটাও যোগ্য চাকরিরত পুলিশ অফিসারদের মাঝখানে কেউ ছিল না যে যাকে আইজিপি বানানো যেত? একটা প্রফেশনাল তো একটা ব্যাপার আছে। কেউ যদি প্রফেশন থেকে অনেকদিন দূরে সরে থাকে, তার মাঝ থেকে কিন্তু প্রফেশনাল অনেক কিছুই হারিয়ে যায়। প্লাস যারা চাকরিতে আছে তাদের মাঝখান থেকে কাউকে আইজিপি না বানিয়ে বহু বছর আগে অবসরে চলে গেছে, তাকে আইজিপি বানালে কিন্তু পুলিশে যেই কজনই এখন আছে তারাও মনক্ষুণ্ণ হয়ে অনুৎসাহিত হবে। সুতরাং সাধারণ জনগণের কাছে কিন্তু অনেক প্রশ্ন জমা হয়ে গেছে যে উপদেষ্টারা কিভাবে নিয়োগ পাচ্ছে এবং বহু বছর আগে অবসরে যাওয়া মানুষজনকে বুড়া বয়সে কেন এনে আবার তাদেরকে এখানে বসানো হচ্ছে। তাদের কাছ থেকে এরকম একটা বিপ্লবের পরে তড়িৎ গতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আছে কিনা তা সমগ্র বাংলাদেশিদের প্রশ্ন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ভাষণে কিন্তু এই প্রসঙ্গগুলো সম্পূর্ণ এড়িয়ে গেলেন। উনি ভাষণে বললেন শুধুমাত্র জুলাই আগস্টের হত্যার বিচারই না, 15 বছরে যত হত্যা গুম খুন হয়েছে সবকিছুর বিচার হবে, ভবিষ্যৎবাণী বা আশ্বাস দিয়েছেন। অল্প সময়ের সরকার, কিন্তু 3 মাস পরেও যদি শুধু আশ্বাস দেন আর 3 মাস পরেও যদি এইসব ছবি দেখতে হয়, বাংলাদেশের ইতিহাসের এক অন্যতম খুনি, এক জল্লাদ, যার হাতে পায়ে লোহার চেইন থাকার কথা ছিল, তার হাতে পুলিশ বন্ধুর মতো দোস্তর মতো আদর করে স্নেহের সাথে একটা জাতীয় খুনিকে খুব সাদরে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। তার পোশাক চেহারা সুরত দেখে মনে হয় জামায়ে আদর আছে যেখানেই তাকে রাখা হয়েছে। অথচ আমরা গত 16 বছর এই মানুষগুলাই, এই জিয়াউল আহসানের মতো খুনি, বেনজিরের মতো খুনি, স্বৈরাচারী শেখ হাসিনার মতো খুনিদের নেতৃত্বে বাংলাদেশে ডান্ডাবেরির এক কালচার শুরু করেছিল। 16টা বছর বিএনপির ছেলেদেরকে এবং অন্যান্য সাধারণ মানুষদেরকে হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে তার মা বাবার জানাজায় নিয়ে গেছে, নিজের সন্তানকে দেখার জন্য ডান্ডা বেরি পরিয়ে নিয়ে গেছে। তাহলে জাতীয় খুনি এবং এই বিপ্লবে গণহত্যায় যারা জড়িত তাদেরকে কেন এত সাদরে এবং এত যত্নে সময় পার করা হচ্ছে? এই প্রশ্নের জবাব কি ডক্টর ইউনূস দেবেন? এই প্রশ্নের জবাব কি স্বরাষ্ট্র উপদেষ্টা দেবেন? আইন উপদেষ্টা দেবেন? আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা 3 মাসেও কিন্তু স্বৈরাচারের সবচেয়ে